আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আমাদের আজকের গল্প লেখিকা সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। সঙ্গে থাকছি আমি অমিত। আমি দেবলীনা। সিজন 1, এপিসোড 2। বাইরে দাঁড়িয়ে থাকার সময় জলের ছাঁটে আলোর জামার নিচের ডান দিকটা বেশ কিছুটা অংশ ভিজে গিয়েছে। ভিজের হাত থেকে বাঁচতে আলো জামার ভিজে অংশটা একপাশে গুটিয়ে দেয়, যার জন্য তার জামাটা উড়ু পর্যন্ত উঠে যায়। আলো বই খাতা খুলে এক মনে খাতায় লিখছে। সুধীর চায়ের কাপটা এনে আলোর সামনে বসে। আলোর দিকে দুটো বিস্কুট এগিয়ে দিয়ে বলে, এনে ধর। আলো একটা স্নিগ্ধ হাসি দিয়ে হাত বাড়িয়ে বিস্কুট নিয়ে সঙ্গে সঙ্গে একটাতে কামড় বসায়, অন্যটা ব্যাগের উপরে রেখে দেয়। এক হাতে বিস্কুট নিয়ে খেতে খেতে লিখতে থাকে আলো। কয়েক লাইন লেখার পর আলো সুধীরকে কিছু জিজ্ঞেস করলেও তার কোনো উত্তর পায় না। দুবার জিজ্ঞেস করে উত্তর না পেয়ে খাতা থেকে মুখ তুলে তাকায় আলো। সুধীর চায়ের কাপ ধরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলোর উন্মুক্ত উরুর দিকে। সুধীরের দৃষ্টি পড়ার ক্ষমতা আলোর নেই। চতুর্থ শ্রেণীতে পড়া একটা ছোট্ট মেয়ে, বাইরের ভয়ঙ্কর দুনিয়ার নোংরা দৃষ্টি সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ। আলো মায়ের রাগী চোখের দৃষ্টি দেখেছে, আবার কখনো কখনো ভালো কিছু রান্না করলে সবার আগে আলোকে ডেকে বাটিতে করে খেতে দেওয়ার সময় মায়ের চোখে ভালোবাসা দেখেছে। পড়তে বসে লুকিয়ে দাদার পেন নিয়ে লিখলে দাদার বকুনি দেওয়ার সময় চোখে শাসানি দেখেছে। দাদা চোখের দৃষ্টি দিয়েই বুঝিয়ে দিয়েছে, মা আসুক, তারপর তোর কি হয় দেখ। বাবার বেসামাল হয়ে পড়ে যাবার সময় ঘোলাটে চোখের মাতাল চাহনি দেখেছে। আবার খেতে বসে নিজের পাত থেকে মাছ তুলে দেওয়ার সময় বাবার স্নেহের চাহনিও দেখেছে। কিন্তু সুধীরের এ চাহনির অর্থ আলো ঠিক বুঝতে পারে না। তাই সুধীরকে হালকা ধাক্কা দিয়ে আলো বলে, ও সুধীর কাকু, কি হয়েছে তোমার? না কিছু না। বল, কিছু জিজ্ঞাসা করছিস? হ্যাঁ করছি তো। এই দেখো, এখানে দুটো শব্দ দেওয়া আছে, মানেটা কিছুতেই বুঝতে পারছি না। বলে দাও। কোথায়? আঙুল দিয়ে দেখা। একটা শৃঙ্খল আর একটা আপাদমস্তক। আপাদমস্তক বলো। আমি বলছি, তুই লিখে নে। শৃঙ্খল মানে শিকল, আর আপাদমস্তক মানে হলো পা থেকে মাথা পর্যন্ত। আর কিছু না, আর কিছু নয়। আলো আবার নিজের পড়ায় মনোযোগ দেয়। মিনিট দুয়েক যেতেই সুধীর উঠে এসে আলোর পাশে বসে। গুটিয়ে রাখা জামায় হাত দিতে দিতে সুধীর বলে, তোর তো অনেকটা জামা ভিজে গিয়েছে রে আলো। ভিজে জামা পরে আছিস, ঠান্ডা লেগে যাবে তো। জামাটা আর একটু তুলে দে। আলো মুখ তুলে আবার ওর স্নিগ্ধ হাসির রেখা মুখে টেনে বলল, কি হলো? লাগবে না, ভিজে জায়গাটা আমি একপাশ করে দিয়েছি, দেখো। কই দেখি। সুধীর হাত দিয়ে জামাটা দেখে এবং আরও খানিকটা উপরে তুলে দেয়। এবারে ঠিক আছে, নে পড়। সুধীরের করা কাজ আলোর শিশু মনেও অস্বস্তি জাগায়। জামাটা আগের থেকে অনেকটাই নামিয়ে দেয় আলো। আমার ঠান্ডা লাগছে না সুধীর কাকু, এভাবেই থাক। ওহ, তুই কি আমার থেকে বেশি জানিস নাকি? জামাটা আবার তুলে দিয়ে বলে, এই রকমই থাক, নে এবার পড়। সুধীরের ধমক খেয়ে আলো একেবারে চুপ করে যায়। পড়ানোর সময় মাঝে মাঝে একটু জোরে কথা বললেও কখনো ধমক দেয়নি সুধীর। আলো মুখটা ছোট করে আবার পড়ায় মন দেয়। কয়েক মুহূর্ত যেতেই আলো খিলখিলিয়ে হেসে ওঠে। আলোর উরুতে রাখা সুধীরের হাত সরিয়ে দিয়ে হাসতে হাসতে আলো বলে, ও কাকু, তুমি আমার এখানে হাত দিচ্ছ কেন? আমার সুড়সুড়ি লাগছে তো। তোর পাটা ঠান্ডা হয়ে গেছে তো, আমি হাত দিয়ে একটু ঘষে দিই, গরম হয়ে যাবে। আলো তাড়াতাড়ি ওর পা সরিয়ে নিয়ে বলে, না না,
তুমি ওখানে হাত দিও না, আমার খুব সুড়সুড়ি লাগছে। তোর বুঝি খুব সুরসুরি? হ্যাঁ, আমার খুব কাতুকুতু। ওই জন্যই তো মা স্নান করাতে গেলেই বকে, মাঝে মাঝে দুম দুম করে পিঠে বাড়িও দেয় জানো, কিন্তু তাও আমার হাসি বন্ধ হয় না। তুই মাকে খুব ভয় করিস তাই না রে? হ্যাঁ, মাকে আমার খুব ভয় লাগে। দাদাও খুব ভয় করে মাকে। মা রেগে গেলে যা মারে না, দাগ করে দেয় একেবারে মেরে। আচ্ছা ঠিক আছে, তুই লেখ এবারে। আলো এক মনে লিখলেও সুধীরের আর পড়ানোর মন নেই। আজকে কোনো রকম প্রশ্নের উত্তর ঠিকমতো গুছিয়ে দিচ্ছে না সুধীর। কেমন অগোছালোভাবে বোঝাচ্ছে, শব্দগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, যা আলোর বুঝতে খুবই অসুবিধা হচ্ছে। পড়ানোর মাঝেই আলো বলে ওঠে, তুমি কি বলছো? আমি তো ভালো করে বুঝতেই পারছি না, আর একবার বলো। বইটা বন্ধ কর, খাতাটা বন্ধ কর, বইটা বন্ধ কর। আজকে তোর ছুটি, পড়তে হবে না। আজকে আমরা গল্প করি, চল। গল্পের নাম শুনেই আলো লাফিয়ে ওঠে। রূপকথার গল্প আলোর ভীষণ প্রিয়। বন্দনা দেবীর নিজের দাদা সেরকম কোনো খোঁজ খবর না নিলেও পাতানো ভাই সুশান্ত সপ্তাহে 2 দিন ফোন করে খবর নেয়। সুশান্ত আগে এইখানেই থাকতো, বাবা মায়ের একমাত্র সন্তান। কলকাতায় কলেজ স্ট্রিটে নিজস্ব বইয়ের দোকান আছে। সঠিক সময়ে বিয়ে হলেও আজ অবধি নিঃসন্তান তিনি। বাবা মা গত হলে এখানকার সব কিছু বিক্রি করে কলকাতায় একটা 2 কামরার ফ্ল্যাট কিনে স্ত্রীকে নিয়ে কলকাতায় চলে যান। আলোদের পাশের বাড়িতেই থাকতেন সুশান্তবাবু। আলোকে তিনি ভীষণ স্নেহ করেন। এখানে থাকার সময় তার স্ত্রীর অধিকাংশ সময়ই কাটতো আলোকে নিয়ে। কতবার যে তিনি আলোকে বন্দনা দেবীর মারের হাত থেকে বাঁচিয়েছেন তার হিসেব নেই। বইয়ের দোকান থাকার সুবাদে সুশান্তবাবু যখনই বাড়িতে আসতেন আলোর জন্য রূপকথার গল্পের বই নিয়ে আসতেন। আলো প্রতিদিন বই নিয়ে চলে যেত সুশান্তবাবুর কাছে, কখনো কোলে বসে, তো আবার কখনো বিছানায় সুশান্তবাবুর পাশে শুয়ে শুনত নানান রূপকথার গল্প, আর হারিয়ে যেত রূপকথার দেশে। তারপর কখন যে ঘুমের দেশে পাড়ি দিত বুঝতেই পারত না। কিছু গল্প সুশান্তবাবু শোনাতেন, আর তিনি চলে গেলে বাকি গল্প তার স্ত্রী রিমি শোনাতেন। আলো সুশান্তবাবুর স্ত্রীকে সোনামা বলে ডাকে। 1 বছর হলো সুশান্তবাবুরা চলে গিয়েছেন এখান থেকে, কিন্তু গল্প শোনার দুর্বলতা আলোর মধ্যে থেকেই গিয়েছে। তাই সুধীরের কাছে গল্প শোনার কথা শুনেই খুব খুশি হয় আলো। ঝটপট বইগুলো ব্যাগে ভরে নড়ে চড়ে বসে গল্প শোনার জন্য। কিন্তু সুধীর হঠাৎ আলোকে কোলের মধ্যে বসিয়ে নেয়। কোলে বসে গল্প শোন, ঠিক আছে? সুধীর শুরু করে নানান রূপকথার গল্প, আর আলো খুব আগ্রহ নিয়ে গল্প শোনায় মন দেয়। কিন্তু গল্প বলা তো একটা অজুহাত মাত্র, সুধীরের উদ্দেশ্য তো অন্য কিছু। সুধীর মুখে গল্প বললেও ওর হাত ছোট্ট আলোর সারা শরীরে ঘুরতে থাকে। বেশ কিছুক্ষণ হাসলেও তারপর ধীরে ধীরে আলোর চোখে মুখে ফুটে ওঠে কষ্টের রেখা। ব্যথায় কুঁকড়ে ওঠে নরম তুলতুলে ছোট্ট আলো। গল্প তো কখন থেমে গিয়েছে, এখন আলোর চোখ পেয়ে শুধু গড়িয়ে পড়ছে অজস্র জলের ধারা, আর মুখে একটাই কথা, আমার লাগছে, ছেড়ে দাও আমাকে, আমি মায়ের কাছে যাব। গলার স্বর জোর হতেই আলোর মুখটা চেপে ধরে অগ্নি চোখে তাকিয়ে এক ধমক দেয় সুধীর। সন্ধ্যা থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়লেও ঘণ্টাখানেক পরে বৃষ্টির বেগ আরও বাড়ে। রাতের কালো আকাশকে আরও কালো করতে মেঘের দল এসে জমা হয়। বৃষ্টির বেগের সাথে পাল্লা দিয়ে ঝোড়ো ঝোড়ো হাওয়ার দাপট। প্রকৃতি তার তাণ্ডব চালিয়ে শান্ত হতেই তরুণবাবু বাড়িতে ফিরে আসেন। তাদের আসতে বেশ রাত হয়।
বন্দনা দেবী আত্মরূপকে ঘরের চাবি আনতে বলেই দ্রুত পায়ে উপরে চলে যান। রাস্তায় জমে থাকা জলে শাড়িটা প্রায় হাঁটু অবধি ভিজে গিয়েছে তার। আত্মরূপ দরজায় দুবার টোকা মারতেই সুধীর দরজা খুলে দেয়। আলোকে ডেকে দাও সুধীর কাকু, চাবি নেব। সুধীর ভিজে আত্মরূপকে আপাদমস্তক দেখে বলে, তুই তো ভিজে গিয়েছিস অনেকটা। হ্যাঁ, আস্তে আস্তে ভিজে গেলাম, যা বৃষ্টি হলো এখনো টিপ টিপ করে পড়ে যাচ্ছে। একটা ছাতায় 3 জনের হয় নাকি? বাবা মা সবাই ভিজে গিয়েছে। তুমি তাড়াতাড়ি আলোকে ডেকে দাও, মা উপরে চলে গিয়েছে। সুধীর ঘরের ভিতর থেকে চাবি এনে আত্মরূপের হাতে দেয়। তোদের আসতে দেরি দেখে আলোকে আমার সঙ্গে খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গিয়েছে। তোর মাকে বলিস যে আলোকে নিয়ে যাওয়ার দরকার নেই, ঘুমিয়ে গিয়েছে যখন এখানেই থাক। নিয়ে যেতে গেলেই তো ঘুম ভেঙে যাবে, সকালে উঠলে আমি পাঠিয়ে দেব। সুধীরের কথা শুনলেও ঘরের ভিতরে একবার উকি দিয়ে বোনকে দেখে আত্মরূপ। আলো 2 পায়ের মাঝে কোলবালিশ নিয়ে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে আছে। বোনকে সত্যি সত্যি ঘুমিয়ে থাকতে দেখে আত্মরূপ কিছু না বলে চাবি নিয়ে উপরে চলে যায়। আত্মরূপ যেতেই সুধীর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজা বন্ধ করে এগিয়ে যায় আলোর কাছে। ঘুমের মধ্যেও আলোর মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আলোর দিকে তাকিয়ে সুধীর মনে মনে ভাবে, খুব বাঁচা বেঁচে গেছি, কিন্তু আলো যাতে ওর বাবা মা বা অন্য কাউকে এই ব্যাপারে কিছু না বলে, তার একটা ব্যবস্থা করতে হবে। আলোর পাশে শুয়ে সুধীর ভাবতে থাকে কি করে আলোর মুখ বন্ধ করা যায়। সকালের আকাশে কালো মেঘের ছিটে ফোঁটাও নেই, তার পরিবর্তে সাদা মেঘের মেলা বসেছে। রাতে বৃষ্টির জলেই আকাশ তার সমস্ত কালিমা ধুয়ে বের করে দিয়েছে। সূর্যমামা তার সকালের স্নিগ্ধ রশ্মিতেই জানান দিচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে আজকে সে তার পূর্ণ তেজে হাজির হবে। সকালে আলোর ঘুম ভাঙলেও কোনো রকম শব্দ না করে চোখ বন্ধ করে চুপ করে শুয়ে থাকে। আলোকে কি করে ভয় দেখাবে তার সব কিছু সুধীর রাতেই ভেবে রেখেছে। চা খেতে খেতে সেগুলোকে আর একবার মনের মধ্যে সাজিয়ে নিয়ে আলোর দিকে তাকিয়ে ভাবে, আলো ওঠার আগেই আমি বাথরুম থেকে একবার ঘুরে আসি, তারপর না হয় ওকে ঘুম থেকে ভালো করে তুলে বলা যাবে। দরকার হলে ভয়ও দেখাতে হবে। যা ভাবা সেই কাজ। চায়ের কাপটা একপাশে নামিয়ে রেখে গামছা নিয়ে ঘরের দরজাটা হালকা করে ভেজিয়ে বাথরুমে চলে যায় সুধীর। দরজার শব্দ পেয়ে আলো পিটপিট করে চোখ খুলে তাকায়। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে ঘরের চারদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে নেয়। ফাঁকা ঘর দেখে চৌকি থেকে নেমে এগিয়ে যায় দরজার কাছে। উঁকি দিয়ে বাইরেটা ভালো করে দেখে বেরিয়ে আসে ঘরের বাইরে। তারপর কি মনে করে আবার ঘরের ভিতরে যায়। দেওয়ালে ঠেস দিয়ে রাখা ব্যাগ থেকে একটা খাতা বের করে এক টানে ছিঁড়ে নেয় একটা কাগজ। পেন দিয়ে তার মধ্যে খুব দ্রুত কিছু লিখে কাগজটা চৌকির উপরে রেখে ব্যাগ নিয়ে সিঁড়িতে পা রাখে আলো। এখনো যে ব্যথা কমেনি সেটা সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই টের পায় আলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় আলো ঠিক করে নেয় উপরে গিয়ে আগে মাকে বলবে। সুধীর কাকু খুব খারাপ লোক, তার সাথে ওর কষ্টের কথাও বলবে। ওর মা নিশ্চয়ই সুধীর কাকুকে খুব বকবে। উপরে এসেই চারিদিকে মাকে খুঁজতে থাকে আলো। বাবাকে চা খেতে দেখে মা কোথায় জিজ্ঞেস করে। তরুণবাবু হাতের ইশারায় আলোকে কাছে ডাকেন। আলো ধীর পায়ে এগিয়ে যায় বাবার কাছে। তরুণবাবু আলোর ছোট ছোট অগোছালো চুল হাত দিয়ে ঠিক করে দিয়ে বলেন, কিরে, খুব ঘুমিয়েছিস মনে হচ্ছে, হ্যাঁ? চোখগুলো একদম ফুলে গেছে। বাবার কথার কোনো উত্তর না দিয়ে শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে আলো। বাবাকে সুধীরের কথা বলবে কিনা বুঝেই উঠতে পারে না। আলোর কাছে উত্তর না পেয়ে
তরুণবাবু বলেন, মায়ের খোঁজ করিস না, তোর উপরে খুব রেগে আছে মা। কালকে বিছানার দিকের জানালাটা ভালো করে বন্ধ করিসনি, তাই না? আরে জলের ছাঁটে বিছানা ভিজে গিয়েছিল অনেকটা। কালকে তুই সুধীরের কাছে ছিলিস, ভালোই হয়েছে বুঝলি, না হলে রাতেই তোর পিঠের চামড়া তুলতো। যাকে যা, রান্নাঘরে চা রাখা আছে, তুই মুখ ধুয়ে তাড়াতাড়ি খেয়ে পড়তে বস, তোর মা স্নান করতে গিয়েছে। বাবার মুখে বন্দনা দেবীর রেগে থাকার কথা শুনে আলো কিছু না বলে তাড়াতাড়ি ব্রাশ করে রান্নাঘর থেকে চায়ের কাপ নিয়ে নেয়। ঢাকা দিয়ে রাখলেও চা ঠান্ডা হয়ে গিয়েছে। আলো জলের মতো ঢকঢক করে চা খেয়ে বই নিয়ে আত্মরূপের পাশে গিয়ে পড়তে বসে। সামনে বই খোলা থাকলেও একটা বর্ণও পড়তে পারে না আলো। তার মনে বারবার কালকের ঘটনা ভাসতে থাকে। আত্মরূপকে দুবার দাদা বলে ডাকতেই আত্মরূপ মুখ না তুলে অঙ্ক করতে করতে বলে, কথা না বলে পড়ে যা। বসে থেকে তো কিছুই পড়িসনি তখন থেকে, বইয়ের দিকে তাকিয়ে চুপ করে বসে আছিস। মা কিন্তু খুব রেগে আছে। এখন যদি এসে দেখে যে আমরা পড়তে বসে কথা বলছি, তাহলে তোর সাথে সাথে আমাকেও পালিশ করে রেখে দেবে, বুঝেছিস? আলো মাথাটা নামিয়ে বইয়ের দিকে তাকিয়ে ভাবে, আগে মায়ের রাগটা কমুক, তারপর সুধীর কাকুর কথা বলবো। পড়তে বসা আধ ঘন্টাও হয়নি, আলোর নাম ধরে গগনভেদী শব্দে ডাক দিতে দিতে ঘরে হাজির হন বন্দনা দেবী। মায়ের দিকে তাকিয়ে বন্দনা দেবীর অগ্নিমূর্তি দেখে আলোর ভিতরটা ধক করে ওঠে। একটা ঢোক গিলে ভীত মুখে মাথা তুলে মায়ের দিকে তাকায় আলো। কি বলছো মা? বন্দনা দেবী রাগী স্বরে বলেন, নেমে আয় বিছানা থেকে, তারপর বলছি। বন্দনা দেবী ডাকলেও আলো ভয়ে এক চুলও নড়তে পারে না নিজের জায়গা থেকে। আলো ভাবে কালকে জানালা খুলে রাখার জন্যে তার মা তাকে বকবে, কারণ আজকে তো আলো কিছুই করেনি। আবারও মায়ের ডাকে চমকে ওঠে আলো। আত্মরূপ পাশ থেকে বলে, যা রে আলো, নাহলে বেশি মার খাবি। আলো আত্মরূপের দিকে একবার তাকিয়ে ধীর পায়ে নামে খাট থেকে। ভয়ে কাঁপতে কাঁপতে এক পা করে এগোতে থাকে মায়ের দিকে। বন্দনা দেবী ধৈর্য হারা হয়ে এগিয়ে এসে আলোর ডান হাত ধরে টেনে কাছে নিয়ে এসে বলেন, কি ব্যাপার কি তোরা কি আমাকে একটুও শান্তি দিবি না? আর কত দিকে ছুটবো আমি বলতে পারিস? লেখাপড়া শিখে এই বুদ্ধি হচ্ছে তোর? বল, উত্তর দে কথার। কথাগুলো বলতে বলতেই আলোর পিঠে দুবারই বসিয়ে দেন বন্দনা দেবী। কাজ করে শক্ত হয়ে যাওয়া হাতের বাড়ি পিঠে পড়তেই আলো মা বলে পিঠটা বেঁকিয়ে নেয়। চিৎকার করে কাঁদতে শুরু করে আলো। পিঠের মাঝখানটা হু হু করে জ্বলে ওঠে। আলো পিঠে মার খাওয়া জায়গায় বাঁ হাতটা দিতে চায় বারবার, কিন্তু ওর ছোট হাত সেখান অবধি পৌঁছায়ও না। তার উপর বন্দনা দেবী আলোর অন্য হাত ধরে রেখেছেন। আলোর কান্নার আওয়াজ শুনে তরুণবাবু পাশের ঘর থেকে ছুটে আসেন। বন্দনা দেবীর গলার স্বর তিনি আগেই শুনেছিলেন, কিন্তু আসেননি, কারণ বন্দনা দেবী এখন আর আগের মতো নেই। অনেক পরিবর্তন হয়েছে তার স্বভাবে। এখন তিনি তরুণবাবুকে কথা শোনানোর সুযোগ পেলে আর ছাড়েন না। এমনও হয়েছে রাগের মাথায় ছেলেমেয়ের সামনেই তিনি তাকে কটু কথা বলেছেন। কিন্তু আলোর চিৎকার শুনে তিনি বসে থাকতে পারেন না। এ ঘরে এসেই বন্দনা দেবীর হাত থেকে আলোকে ছাড়িয়ে নিয়ে জোর গলায় বলে ওঠেন, আচ্ছা সকাল সকাল কি শুরু করেছো কি? মেয়েটাকে মারছো কেন এইভাবে? আরে ছোট মেয়ে একটা ভুল করে ফেলেছে, তাই বলে এভাবে মারবে নাকি? জানালাটা তো তুমিও বন্ধ করে যেতে পারতে। বন্দনা দেবী তরুণবাবুর কাছ থেকে আলোকে আনতে গেলে তিনি আলোকে আরও নিজের কাছে টেনে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আমি তোমাকে বারণ করছি বন্দনা, আর হাত তুলবে না আলোর গায়ে। একটা সামান্য ভুলের জন্য যথেষ্ট মেরেছো মেয়েটাকে। দেখো দেখো, তুমি একবার ব্যথায় পিঠটা কুঁকড়ে দাঁড়িয়ে আছে। ব্যথা না? ব্যথা তো ওকে এবার আমি ভালো করে বোঝাবো। এখন তো কিছুই হয়নি ওর। এদিকে আয়, আয় এদিকে বলছি, বেরিয়ে আয় বাবার কাছ থেকে। এখন থেকেই বদমাইশি বুদ্ধি না? বের করছি আমি। তোর পিঠের চামড়া যদি আজকে না তুলেছি তো আমার নামও বন্দনা নয়। মায়ের মূর্তি দেখে আলো ভয়ে আরো বাবার কাছে ঘেঁষে দাঁড়ায়। তরুণবাবু আলোর চোখের জল মুছে দিয়ে বলেন, এবারে থামো বন্দনা, অনেক হয়েছে। আর আজকে থেকে দোকানে যাওয়ার আগে আমি জানালা বন্ধ করে যাব, তাহলে হবে তো? যাও, এবার 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 নিজের কাজ করো, যাও যাও যাও। হ্যাঁ, আমি তো কাজ করবই।
সেজন্যই তো নিয়ে এসেছো এখানে আমাকে। মেয়ে দোষ করবে আর আমি কিছু বলতে পারবো না। তুমি যদি শোনো ও কি করেছে, তাহলে আদরের জায়গায় না তুমিও দুঘা লাগিয়ে দেবে। শুনবে কি করেছে তোমার মেয়ে? তাহলে শোনো, আমি নিচে কাপড় মেলতে গিয়েছিলাম। সুধীর আমাকে ডেকে বলল কালকে তোমার মেয়েকে পড়ানোর সময় ও দুবার নাকি মেরেছে। তাই সকালে আসার আগে সুধীরকে শাসিয়ে এসেছে তোমার মেয়ে আমার কাছে সুধীরের নামে নালিশ করবে বলে। আরে বাবা, পড়তে বসে যেমন দুঘা মেরেছে, তেমনি আমাদের আসতে দেরি দেখে আদর করে ভাত খাইয়ে ঘুমও তো পাড়িয়ে দিয়েছে। তার বেলা মার না খেলে কি পড়া হয়? শোনো, ওকে ভালো করে বলে দাও, দ্বিতীয় দিন যদি আমি এরকম কিছু শুনি, তাহলে তোমার মেয়ের জন্য কিন্তু একদম ভালো হবে না। আর তোমার যদি মনে হয় ও ঠিক, তাহলে নতুন মাস্টার দেখো, আর মাসে মাসে কারি কারি টাকা গোনো। জীবনটা আমার শেষ করে দিল। কথাগুলো বলেই রাগে বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে চলে যান বন্দনা দেবী। মায়ের কথা শুনে আলো যেন আকাশ থেকে পড়ে। ও তো এরকম কিছুই বলেনি সুধীরকে, শুধু আসার সময় কাগজে লিখে এসেছিল, আমি মাকে সব বলে দেব। তরুণবাবু আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, হ্যাঁ রে মা, খুব লেগেছে না রে? উপর নিচে মাথা নাড়তেই আলোর চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ে। আত্মরূপ এসে আলোর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদিস না, চুপ কর। তরুণবাবু আলোকে বলেন, দেখ মা, পড়াশোনা করতে গেলে একটু আধটু মার খেতে হয়। আমরা কম মার খেয়েছি জানিস? আমাদেরকে দিয়ে কঞ্চি আনিয়ে আমাদেরই পিঠে ভাঙতো মাস্টার মশাই। তোকে কি বলবো? আরে তোকে তো শুধু হাত দিয়ে মেরেছে। তোর মাকে বলিস না, আমি সুধীরকে বলে দেব তোকে যেন আর না মারে, কেমন? আর মারলেও যেন আস্তে মারে। এবার যা মা, আর কাঁদিস না। বই তুলে দিয়ে আলো মায়ের পিছনে গিয়ে চুপটি করে দাঁড়ায় সত্যিটা বলার জন্য। আলোর উপস্থিতি টের পেয়ে বন্দনা দেবী ভাতের হাঁড়িতে চাল দিতে দিতে বলেন, দাঁড়িয়ে না থেকে ঘরগুলো ঝাঁট দিতে শুরু কর। লেখাপড়ায় তো মন নাই, ঘরের কাজটা অন্তত শেখ। যা, সঙ্গের মতো দাঁড়িয়ে থাকিস না। মায়ের ধমকের সামনে আলোর মুখ দিয়ে একটা কথাও বেরোয় না। বন্দনা দেবীর রাগ আর ভয়ের সামনে আলোর সত্যি বলার ক্ষমতাটা চাপা পড়ে যায়। আলোকে একটা কথা বলারও সুযোগ না দিয়ে সুধীরের কথা বিশ্বাস করে নিজের মেয়ের ভবিষ্যৎকে যে অন্ধকারের দিকে ঠেলে দিলেন, তা বুঝতেও পারলেন না বন্দনা দেবী। আলো চৌকির এক কোণায় দুই পা ভাঁজ করে হাঁটুর মধ্যে মুখ গুজে ভয়ে আড়ষ্ট হয়ে বসে আছে। আর সুধীর আলোর ঠিক সামনে মাটিতে হাঁটু মুড়িয়ে বসে দুই হাত চৌকির উপর ভর দিয়ে আলোর দিকে ঝুঁকে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। পাশে ব্যাগের উপরে আলোর বইয়ের পাতাগুলো পাখার হাওয়ায় উঠছে। সুধীর গম্ভীর স্বরে আলোকে বলল, আর বলবি মাকে? কি হলো? মাকে বলে কি হলো বল? উল্টে মার খেলি তো? তোর মা কি বলেছে মনে আছে তো? লাগলেও কিচ্ছু বলবি না। আর কোনোদিন আমার নামে বলতে গেলে এর ডবল মার খাওয়াবো, বুঝেছিস? আর এবার থেকে তোর সঙ্গে মাঝে মাঝেই কালকের মতো হবে। সুধীর উঠে খাটে বসতেই আলো ভয় আরও জড়সড় হয়ে চৌকির কোণার দিকে সরে যায়। আলোর হাত ধরে এক টানে বইয়ের কাছে নিয়ে এসে সুধীর বলে, নে পড়, বসে থাকিস না। সুধীরের এই রূপের সঙ্গে আলো সম্পূর্ণ অপরিচিত। কালকে যাকে দেখেছে সে যেন আগের সুধীর কাকু নয়। ভীত চোখে সুধীরের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে অস্পষ্ট উচ্চারণ করতে করতে পড়তে শুরু করলো আলো। পৃথিবীর আবর্তন গতির নিয়ম মেনে একটা একটা করে দিন যেতে থাকে। প্রতিদিন সকালে সূর্য ওঠে নতুন দিনকে উজ্জ্বল আলোয় ভরিয়ে দিতে। আর দিন শেষে মনে হয় ক্লান্ত সূর্য অস্ত যাচ্ছে বিশ্রাম নিতে, যাতে সে পরের দিন আবার এসে দিনকে আলোয় ভরিয়ে দিতে পারে। মাঝে মাঝে আকাশে কখনো হালকা তো কখনো ভারী মেঘের আনাগোনা দেখা যায়, কিন্তু কালো মেঘকে আকাশের গায়ে বেশিক্ষণ থাকতে দেয় না হাওয়ার দল। বাতাস তার শক্তি দিয়ে চোখের নিমেষেই ছিন্ন ভিন্ন করে দেয় মেঘের দলকে।
এ যেন দুই পক্ষের শক্তি প্রদর্শনীর নীরব লড়াই। এরকমই এক অদৃশ্য লড়াই প্রতিনিয়ত করে যাচ্ছে আলো, কিন্তু ছোট্ট আলো কিছুই করে উঠতে পারছে না, শুধু সহ্য করা ছাড়া। মাকে অনেকবার বলার চেষ্টা করেছে, কিন্তু সুধীরের শাসানি আর মায়ের ধমকের সামনে তার সাহস প্রতিবারই হার মেনেছে, মাথা তুলতে পারেনি। সুধীরের অত্যাচার নীরবে সহ্য করে যাচ্ছিল আলো, আর আলোর শরীরের নানান অংশে ধীরে ধীরে স্থায়ী হচ্ছিল সুধীরের দেওয়া ক্ষতচিহ্নগুলো। বন্দনা দেবী তার ব্যবসা গোছাতে এত ব্যস্ত যে আলোর অগোছালো জীবনের প্রতি তার কোনো নজর নেই। আজকাল কখনো তিনি ভালো করে আলোর মুখের দিকে তাকিয়ে দেখেছেন কিনা সন্দেহ। তাকালে আলোর হারিয়ে যাওয়া হাসি, শুকিয়ে যাওয়া মুখ দেখে তিনি নিশ্চয়ই কিছু একটা আন্দাজ করতে পারতেন। আলো মায়ের অবহেলায় ও অযত্নে দিনের পর দিন মায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। ওর মনে মায়ের জন্য তৈরি হতে থাকে রাগ, আর ধীরে ধীরে সেই রাগ রূপ নিতে থাকে চাপা ক্ষোভ ও অভিমানের। তৈরি হতে থাকে মা মেয়ের সম্পর্কে এক সূক্ষ্ম ফাটল, তৈরি হতে থাকে একে অপরের মধ্যে না মেটা ব্যবধান। একই বাড়ির মেয়ে আলো আর কাকলি, কিন্তু বিধাতা ওদের ভাগ্য লিখেছেন ভিন্ন কলমে, হয়তো ভিন্ন রঙের কালিতেও, কিংবা কাকলির ভাগ্য লেখার পর কলমে আর কালিই ছিল না। তাই আলোর ভাগ্যের লিখন অস্পষ্টই থেকে গিয়েছে। কাকলি সন্ধ্যা থেকে তার মায়ের তত্ত্বাবধানে থেকে লেখাপড়া করে, গানের রেওয়াজ করে। মাঝে মাঝে ওপাশের ঘরগুলো থেকে উচ্চ শব্দে হাসির আওয়াজ ভেসে আসে আলোর কানে। কখনো কখনো সুগন্ধি খাবারের গন্ধও পাওয়া যায়। কিন্তু এ পাশের ঘরে এরকম কিছুই হয় না। কাকলি যখন আনন্দে ওর জীবন কাটাচ্ছে, তখন আলোর জীবনে নেমে আসছে ঘোর অন্ধকার। পুজোর আর বেশি দেরি নেই। জায়গায় জায়গায় বাঁশ বাঁধা হয়ে গিয়েছে, কয়েক জায়গায় কাপড় লাগিয়ে প্যান্ডেলের কাজও প্রায় শেষের দিকে। আলোর স্কুল কুমোরটুলির মধ্যে দিয়ে যেতে হয়। যাতায়াতের সময় প্রতিদিনই একটু একটু করে প্রতিমা তৈরি হতে দেখে আলো। যাতায়াতের সময় আলোর মনটা খুব খারাপ হয়ে যায় এটা ভেবে যে পরের বার থেকে আর এভাবে প্রথম থেকে ঠাকুর দেখা হবে না তার। কারণ এবছর তার এই বিদ্যালয়ে পড়া শেষ। এরপর আলো ভর্তি হবে অন্য স্কুলে, যেখানে কাকলি পড়ে। সেখানেই পড়বে এইচএসসি পর্যন্ত, আর সেই স্কুলটা অন্যদিকে। এবার পুজোতে একটা নয়, দুটো জামা হয়েছে আলোর। আত্মরূপেরও দুটো জামা প্যান্ট হয়েছে। আজকে রাতে আবার একটা জামা নিয়ে এসেছে আলোর জন্যে ওর মা। জামাটা আলোকে দিয়ে বন্দনা দেবী বললেন, পরে দেখ তো ঠিক আছে কিনা। আলো কোনো কথা না বলে জামাটা নিয়ে চলে যায়। বন্দনা দেবী মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলেন, দিন দিন অসভ্য তৈরি হচ্ছে একটা। আমাদের নতুন জামা এলে কত আনন্দ করতাম, পরার জন্য ছটফট করতাম। আর এই মেয়েকে দেখো, কেমন একটা ছাড়া ছাড়া ভাব, যেন সংসারের কাজ করে একেবারে উনি ক্লান্ত হয়ে গেছেন। বন্দনা, এসে এসেই শুরু করো না তো তুমি। সব সময় মেয়েকে খিটখিট করো না। ছোট মেয়ে, সারাদিন তো প্রায় একাই থাকে, কতটুকু সময়ই বা পায় আমাদেরকে। মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। একটু ভালো করে কথাগুলো বলো, দেখবে আলো ঠিক উত্তর দেবে। তরুণবাবু জামা খুলতে খুলতে বিরক্ত হয়ে বন্দনা দেবীকে কথাগুলি বললেন। তরুণবাবুর কথাগুলো শুনে বন্দনা দেবী ক্ষণিকের জন্য চুপ হয়ে যান, তারপর আবার নিজের কাজে মন দেন। রাতে খাবার সময় বন্দনা দেবী আলোর দিকে কিছুক্ষণ দেখেই বুকের মধ্যে একটা ব্যথা অনুভব করেন। নিজের মনে মনেই ভাবেন, সত্যি আলোটা কেমন চুপচাপ হয়ে গিয়েছে। দরকার ছাড়া কথাই বলা হয় না মেয়েটার সঙ্গে, মুখটাও কেমন যেন শুকিয়ে গিয়েছে। মা যে এক মনে আলোকে দেখছে সেটা আলো খেয়াল করেনি। অর্ধেক খেয়ে উঠে যেতে গেলেই বন্দনা দেবী আলোকে বললেন, না খেয়ে উঠে যাচ্ছিস যে? সন্ধেবেলায় কিছু খেয়েছিস? আলো দুদিকে মাথা নাড়িয়ে না বলতেই বন্দনা দেবী নরম স্বরে বললেন, আয়, ভাতের থালাটা এদিকে নিয়ে আয়। আলো থালা নিয়ে মায়ের কাছে যেতেই বন্দনা দেবী হাত বাড়িয়ে এক হাতে থালা নিয়ে নিজের সামনে রাখেন।
আর অন্য হাতে আলোর একটা হাত ধরে নিয়ে এসে নিজের কোলে বাঁ পায়ের উপরে বসান। আলো অবাক হয়ে মায়ের দিকে তাকায়। আজ অনেক দিন পর বন্দনা দেবী আলোকে এভাবে কোলে বসিয়েছেন। ভাত মাখতে মাখতে বলেন, এইটুকু ভাত দিয়েছি, না খেয়ে উঠে পড়ছিস যে? কত হালকা হয়ে গেছিস আগের থেকে। বন্দনা দেবী আলোর মুখের সামনে ভাত তুলে ধরেন। নে, হাঁ কর, সব ভাতটা খেয়ে তারপর উঠবি। আলোর মুখে ভাত তুলে দিয়ে কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতে থাকেন তিনি। ইস, চুলগুলোর কি অবস্থা হয়েছে! কালকে ভালো করে তেল দিয়ে দেব, কেমন? অনেক দিন পর মায়ের আদর পেয়ে আলোর ভিতরে চেপে রাখা রাগ, ক্ষোভ নিমেষেই জল হয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়ল। মুখে ভাত নিয়েই মাকে দু হাতে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে আলো। ফলে মুখের ভাত ছিটকে বেরিয়ে আসে মুখ থেকে। বন্দনা দেবী এটো হাতেই মেয়েকে জড়িয়ে নেন বুকের মধ্যে। আলো এতদিন এই ভরসার জায়গাটাই খুঁজছিল। মেয়েকে নিজের থেকে ছাড়িয়ে আলতো হাতে চোখের জল মুছে দিয়ে বলেন, উমা, কাঁদছিস কেন? আমি কি তোকে বকেছি? চুপ কর, মুখে ভাত নিয়ে কাঁদলে গলায় লেগে যাবে। নে নে, একটু জল খেয়ে নে। আলোকে কোলে নিয়ে নানান কথা বলতে বলতে সব ভাতটুকু খাইয়ে দেন বন্দনা দেবী। ভাতের শেষ অংশটুকু মুখে তুলে দিয়ে বলেন, কিরে, না খেয়ে উঠে যাচ্ছিলিস যে? এখন ভাতগুলো কোথায় গেল? আমার পেটে। তাই? তোর পেটে? মায়ের কথায় আলো হেসে দুবার মাথা নাড়িয়ে উঠে যায়। সকাল থেকে আলো খুব খুশি। কালকে মায়ের আনা জামা পরে দেখেছে। জামাটা খুব সুন্দর মানিয়েছে আলোকে। জামার গোলাপি রং আলোর গায়ের রঙের সঙ্গে মিশে যেন এক হয়ে গিয়েছিল। বন্দনা দেবী রান্না বান্না সেরে আলোকে নিয়ে বসেছেন মাথায় তেল দিতে। যত্ন করে বিলি কেটে কেটে মাথায় তেল দিচ্ছিলেন তিনি। আর আলো আরাম পেয়ে চোখ বন্ধ করে একেবারে চুপটি হয়ে বসে আছে। আজকে দোকানে যাবেন না বন্দনা দেবী, তরুণবাবু আর আত্মরূপ যাবে। বন্দনা দেবী আজকে নারকেলের নাড়ু বানাবেন। আলোর মাথায় চিরুনি দিতেই দরজার সামনে ছায়া দেবী হাসি মুখে দিদি বলে এসে দাঁড়ান। বন্দনা দেবী ছোট যাকে দেখে একটু অবাকই হন। স্বার্থ ছাড়া তিনি এক পাও চলেন না। বন্দনা দেবীর ডাকার অপেক্ষা না করেই ঘরের ভিতরে ঢোকেন তিনি। চারদিকে দৃষ্টি বুলিয়ে বলেন, কেমন আছো দিদি? তোমাকে তো এখন আর দেখতেই পাওয়া যায় না। দাদার আত্মরূপকে বেরোতে দেখে ভাবলাম তুমি হয়তো আজকে বাড়িতেই আছো, তাই এলাম। কদিন ধরে আসবো আসবো ভাবছি, কিন্তু তুমি থাকো না তো, তাই আর আশা হয় না। ছোট জায়ের মুখে মধুর কথা শুনে মনোপ্রবৃত্তি বুঝতে না পেরে বন্দনা দেবী হাসি মুখে উত্তর দেন, হ্যাঁ, ওই আর কি। তোমার দাদার একা দোকান সামলাতে একটু অসুবিধা হচ্ছিল তো, তাই যাচ্ছি। আত্মরূপ তো ছোট, ও এখন এত কিছু পারবে না, সেই জন্যই আর কি। একদম ঠিক করেছো দিদি। নিজের জিনিস সময় থাকতে থাকতে নিজে বুঝে না নিলে বারো ভূতে একেবারে লুটে পুটে নেবে। যা দিনকাল পড়েছে দেখি তো, চারিদিকে যা হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছ গো। তা তোমাদের খবর কি? ভালো, খুব ভালো। আরে দেখছো, যে জন্য এসেছি সেটাই তো তোমাকে বলা হয়নি। পুজোতে না একজোড়া নতুন কানের দুল কিনলাম। আমি নতুনই গড়াতে চেয়েছিলাম, কিন্তু স্বর্ণকার বলল একজোড়া ভালো কানের দুল আছে, নিলে নাকি ঠকা হবে না। তার উপর আমার বাজেটের মধ্যেও হয়ে গেল, তাই নিয়ে নিলাম। দেখো তো কেমন হয়েছে। কথাগুলো বলেই ছায়া দেবী একটা ছোট্ট বাক্স এগিয়ে দেন বন্দনা দেবীর দিকে। বাক্সটা হাসি মুখে খুললেও ওর ভিতরে থাকা কানের জোড়া দেখেই বন্দনা দেবীর হাসিটা মিলিয়ে যায়। এটা তারই কানের, যেটা তিনি দোকানের মাল কেনার জন্য বিক্রি করেছিলেন। নিজের খুব পছন্দের একটা জিনিস, যেটা বন্দনা দেবী বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। সেটা ছোট জায়ের কাছে দেখে একটু বেশিই অবাক হন তিনি। তিনি বুঝতে পারছিলেন না
এই কানের জোড়া তার জায়ের কাছে কি করে এলো? বন্দনা দেবী যে দোকানে এটা বিক্রি করেছিলেন সেই দোকানে তো ছায়াদেবী যান না, অন্য দোকানে যান। তাহলে কানেরটা ছায়াদেবী কোথায় পেলেন? এটা বেশ কয়েকবার পড়েছেন বন্দনা দেবী, আর ছায়াদেবী ভালো করেই চেনেন এই কানের জোড়া। একবার তো কানের ডিজাইনের খুব প্রশংসাও করেছিলেন তিনি। বন্দনা দেবীকে চুপ থাকতে দেখে ছায়াদেবী বেশ খুশি হলেন। কই দিদি, বললে না তো কানেরটা কেমন হয়েছে? বন্দনা দেবী জোরপূর্বক মুখে হাসি এনে বললেন, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বড় জায়ের মুখ দেখে মনে মনে বেশ মজা পান ছায়াদেবী। আরও খানিক মজা নিতে তিনি কানেরটার কত দাম, কত ওজন, পুজোতে তিনি কতগুলো শাড়ি কিনেছেন অরুণবাবুকে লুকিয়ে, তার মেয়ে কাকলির এবার 11টা জামা হয়েছে, এই সব তিনি বন্দনা দেবীকে বললেন। আর অনিচ্ছা সত্ত্বেও বন্দনা দেবীকে এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হলো। পুজোর কটা দিন আলোর খুব ভালো কাটে। এবারে 3টে জামা হয়েছে আলোর। এটা ওর কাছে খুবই আনন্দের। জ্ঞান হয়ে থেকে আলো পুজোতে একটা করেই জামা পেয়ে আসছে। কখনো 2টো জামা হয়েছে বলে ছোট আলো মনেই করতে পারে না। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনে 3টে জামা পরে ঠাকুর দেখে এসেছে আলো। এই সব কিছুর থেকে আলোর বেশি খুশি থাকার কারণ হলো ছুটিতে সুধীরের বাড়িতে যাওয়া। এই কদিনে আলোর সেই চঞ্চল ভাব আবার ফিরে এসেছে। সুধীরের স্মৃতি আলোর মন থেকে প্রায় মুছেই গিয়েছে। পুজোর পরে আলোর স্কুল খুলে গিয়েছে। আবার কালী পুজো, ভাইফোঁটার সময় ছুটি পড়বে। দিন যেন চোখের নিমেষেই চলে যাচ্ছে। ভাইফোঁটাতে বন্দনা দেবীর নিজের দাদার সঙ্গে পাতানো ভাই সুশান্তও এসেছে ফোঁটা নিতে। তরুণবাবু, বন্দনা দেবী, আত্মরূপ, আলো সবার জন্যেই জামা কাপড় নিয়ে এসেছেন তিনি। বন্দনা দেবীর দাদা ফোঁটা নিয়ে সেদিনই বাড়িতে চলে গেলেও সুশান্ত 2 দিন থেকে যায়। বন্দনা দেবী 2 দাদাকে জামা দিয়েছেন, সাধ্যমতো খাতির যত্ন করেছেন। আর আলো নিজের মামা চলে যাওয়াতে তার একটুও খারাপ লাগেনি, যতটা সুশান্তর যাওয়ার সময় লেগেছে। এই 2 দিনে আলো প্রায় 24 ঘন্টাই সুশান্তর সঙ্গে ছিল। গল্প শোনা, বেড়াতে যাওয়া, খাওয়া, ঘুম সব কিছুতেই আলো আর সুশান্ত জোট বেঁধেছিল একসঙ্গে। পুজোর শেষে সবাই নিজের নিজের গতানুগতিক জীবনে প্রবেশ করে। আজকে আলোর স্কুল খুলছে। বন্দনা দেবী আবার দোকানে যাওয়া শুরু করবেন আজকে থেকে। আত্মরূপ এখন আর দোকানে যাবে না, পড়াশুনো করবে। মাঝে মাঝে দরকার হলে তবেই যাবে। আলো স্কুল থেকে এসে জামা পাল্টে ভাত খেয়ে নেয়। দড়িতে শুকোতে দেওয়া জামাগুলো নিয়ে ঘরে এসে রাখতেই আত্মরূপ পিঠের ব্যাগ খুলতে খুলতে ঘরে ঢোকে। আলোকে সামনে দেখে বলে, কখন এলি? খেয়েছিস? অনেকক্ষণ খেয়ে কাপড় নিয়ে এলাম নিচ থেকে। আত্মরূপ ওর ব্যাগ থেকে একটা মোড়ানো কাগজ বের করে আলোর দিকে এগিয়ে দেয়। এনে ধর, স্কুলের সামনে বিক্রি করছিল, তোর জন্য নিয়ে এলাম। নুন লঙ্কা দিয়ে মাখানো আছে, খেয়ে নে। কাগজের মোড়ক খুলে দেখেই আলোর মুখটা খুশিতে ভরে ওঠে। একটু জোরেই বলে, পেয়ারা? সবটা আমার? হ্যাঁ, সবটাই তোর, তবে মনে হলে আমাকে একটু দিতে পারিস। আমি বাথরুমে যাচ্ছি। আলো 4 টুকরো পেয়ারার মধ্যে একটাতে কামড় বসিয়ে হালকা গলা উঁচিয়ে বলে, একটাই দেব কিন্তু, আর চাইবি না? ঠিক আছে। বাথরুম থেকেই আত্মরূপ জবাব দেয়। আত্মরূপকে জামা পরতে দেখে আলো বলে, তুই খাবি না দাদা? জামা পরছিস যে? খাবো, খেয়েই বেরিয়ে যাব, পড়া আছে। চল ওখানে বসবি, কথা আছে তোর সঙ্গে, খেতে খেতেই বলবো। ভাতের মধ্যেই ডাল তরকারি নিয়ে রান্নাঘরে বসেই খেতে শুরু করলো আত্মরূপ। আলোকে 1 গ্লাস জল দিতে বলে পাশে বসতে বলল। আলো দাদাকে জল দিয়ে পাশে বসে 3 নম্বর পেয়ারার টুকরোটা হাতে ধরে তার মধ্যে লেগে থাকা বিট লবণটা একবার চেটে নিয়ে বলল, দাদা আর একদিন নিয়ে আসিস, হ্যাঁ? এটা দারুণ খেতে। আনবো। এখন আমার কাছে অনেক পয়সা আছে, বুঝলি। পুজোর সময় দোকানে যেতাম না, তখন মা দিত, মাঝে মাঝে বাবাও দিয়েছে।
সব জমিয়ে রেখেছি জানিস। মামা যাওয়ার সময় 100 টাকা দিয়ে গিয়েছে আমাকে। রোজ আনবো না, তাহলে সব পয়সা ফুরিয়ে যাবে। মাঝে মাঝে আনবো, বুঝলি? এবারে না চেটে পেয়ারাটা খেয়ে ফেল। আমাকে কেন কেউ পয়সা দেয়নি? শুধু তোকে দিয়েছে। আমাকে কেউ কিচ্ছু দেয় না, সবাই তোকেই দেয়। তুই এখন ছোট আলো, তাই তোকে দেয় না। তুই বড় হলে তোকেও দেবে। আচ্ছা ঠিক আছে, আমার কাছ থেকে 50 টাকা তোকে দেব, ঠিক আছে? কিন্তু হ্যাঁ শোন, মাকে কিন্তু বলবি না। আমার খাওয়া হয়ে গেছে, এবার যা বলছি শোন। আমার পরপর 2টো পড়া আছে, পড়ে একেবারে বাড়িতে আসবো। মা বলেছে সন্ধ্যের পর বই নিয়ে তোকে সুধীর কাকুর ঘরে চলে যেতে। আমি পড়ে আসার সময় তোকে ডেকে নিয়ে আসবো, বুঝলি? সুধীরের আসার কথা শুনেই আলুর মুখটা ভয় শুকিয়ে যায়। মুখের পেয়ারা মুখেই থেকে যায়, চিবোতে আর পারে না। আত্মরূপের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আলো। আলোর দৃষ্টি অনেক কিছুই বলতে চায় দাদাকে, কিন্তু বলতে পারে না। আলোকে চুপ করে বসে থাকতে দেখে আত্মরূপ একটা ধাক্কা দিয়ে বলে, ওই কিরে, কি বললাম বুঝতে পেরেছিস? আলো মুখের পেয়ারাটা কোনো রকমে গিলে নিয়ে বলে, দাদা আমি একা ঘরে থাকতে পারবো দাদা, আমি সুধীর কাকুর কাছে যাব না। হ্যাঁ? আরে স্কুলের পড়াগুলো কি করে করবি তাহলে? মা কিন্তু বকবে। মা যখন যেতে বলেছে তখন তোকে যেতে হবেই। মায়ের মার খেয়ে যাওয়ার থেকে এমনি যাওয়া বেশি ভালো নয় কি? আমি তো আসার সময় নিয়ে চলে আসবো তোকে। দাদা তুই আমাকে পড়া দেখিয়ে দিতে পারবি না? আমি তোর কাছে পড়ে নেব। সুধীর কাকুর কাছে যাব না দাদা, সুধীর কাকু ভালো না, খুব খারাপ। শোন, আমারও ইতিহাসের স্যার ভালো না, তাও পড়তে যাই। আর তোকে সব পড়া দেখাতে গেলে আমি কখন পড়বো বল? একটু আধটু দেখিয়ে দিতে পারবো। আত্মরূপ ভাতের থালা বেসিনে রেখে হাত ধুতে ধুতে বলে, আমার তো এবার ক্লাস 10। মা বলেছে ভালো রেজাল্ট করতে না পারলে পড়াশোনা ছাড়িয়ে একেবারে দোকানে বসিয়ে দেবে। আর আমি না পড়া ছাড়তে চাই না রে। আমার সব বন্ধুরা পড়বে আর আমি লেখাপড়া ছেড়ে দিয়ে দোকানে বসে শাড়ি জামা বিক্রি করব। আগে পড়ে নি, তারপর দোকানে বসবো। শোনালো, আমার এখন থেকে 3 দিন সন্ধেবেলায় পড়া আছে। এই 3 দিন তুই সুধীর কাকুর কাছে পড়ে নিস, আর বাকি 4 দিন তুই আর আমি একসাথে পড়ব। তোকে সুধীর কাকুর কাছে যেতে হবে না, বুঝেছিস? তখন আমি তোকে পড়া দেখিয়ে দেব আর নিজেও পড়ব। আলো কতটুকু বুঝলো জানা নেই, কিন্তু কিছু না বলে উঠে চলে যায়। আত্মরূপের কথা শুনে এটা আলো বুঝতে পেরেছে যে সুধীরের কাছে তাকে পড়তে যেতেই হবে, আর না গেলে মায়ের মারের হাত থেকে ওর রেহাই নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শুনতে থাকবেন দ্য ডার্ক হর্সেস।